আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফারজানা খান। প্রথমে ইউসুফি সংবাদ শিরোনাম। বিচারপতি খায়রুল হককে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে মেনে নেবে না বিএনপি। খালেদা জিয়াকে না জানিয়ে বাড়ির মালামাল সরানোর অভিযোগ তার আইনজীবীদের। 12 থেকে 18 জানুয়ারির মধ্যে সারা দেশে 269টি পৌরসভায় নির্বাচন। শিল্প ঋণের টাকা শেয়ার বাজারে বিনিয়োগের অভিযোগ, তদন্তে নেমেছে বাংলাদেশ ব্যাংক। কয়েকটি ব্যাংকের ভল্টে টাকার হিসাবে গড়মিল। এবং 13 বছরেও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়িত না হওয়ায় হতাশ আদিবাসী জনগোষ্ঠী, সমস্যা সমাধানে আলোচনার তাগিদ। বন্ধ সংযোগ চালু করলেই 25 পয়সা বিল। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের মাসে আমাদের প্রতিদিনের বিশেষ আয়োজন মুছে যাক গ্লানি। এবারে বিস্তারিত। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিএনপি মেনে নেবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশে তিনি আরো বলেন, বিরোধী দলের ডাকা হরতাল দেশবাসী প্রত্যাখ্যান করেছে বলে সরকার যে দাবি করছে তা জনগণের রায়ের প্রতি অবজ্ঞার শামিল। সমাবেশ থেকে 3 দিনের নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক, এই রিপোর্টটি এখনো আমাদের হাতে এসে পৌঁছানো মাত্র আমরা তা প্রচার করব। চলে যাচ্ছে পরের সংবাদে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে না জানিয়ে সেনানিবাসের বাড়ি থেকে তার মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা। এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এই ঘটনাকে ফৌজদারি অপরাধ বলে চিহ্নিত করেছেন। এদিকে বাড়ির মালামাল ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কায় আপিল আবেদন আদালতের কার্যতালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে খালেদা জিয়ার করা আবেদনের সময় নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। মাহমুদুর রহমানের রিপোর্ট। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, গত 2 দিন ধরে সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে না জানিয়ে তার মালামাল সরানো হচ্ছে। এই খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বিএনপির আইনজীবীরা তা দেখতে ক্যান্টনমেন্টের ভিতরে গেলেও বাড়ির কাছে যেতে পারেননি তারা। মালিক বা তার প্রতিনিধির অনুপস্থিতিতে মালামাল সরানোকে দস্যুতা বলেও মন্তব্য করেন তিনি। তবে কি পরিমাণ এবং কি ধরনের মালামাল সরানো হয়েছে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি আইনজীবীরা। ওনার অনুপস্থিতিতে বা ওনার আত্মীয় স্বজন অনুপস্থিতিতে, নতুন ওনার উপযুক্ত প্রতিনিধি অনুপস্থিতিতে বা আইনজীবী অনুপস্থিতিতে জিনিসপত্র গোপনে জিনিসপত্র সরালে আমরা মনে করি এটা ফৌজদারি অপরাধ হবে। হোয়েভার হি ইজ, সেটা সেই এই দস্যুতা যেহেতু জোর করে তাকে বাড়ি করা হয়েছে, পরবর্তী জিনিসপত্র গোপনে সরানো হচ্ছে, এইটা দস্যুতা সামিল হবে, চরিত্র ব্যক্তি সামিল হবে। আমরা সকল পক্ষকে অনুরোধ করতে চাচ্ছি যে তারা এই ফৌজদারি অপরাধ থেকে নিজেদের নিরাপদ রাখার জন্য। এদিকে সেনানিবাসের বাড়ি নিয়ে ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কায় আপিল কার্যতালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে খালেদা জিয়ার করা আবেদনটি আদালতে উত্থাপনের সুযোগ দেওয়া হয়নি বলে ব্যারিস্টার মওদুদ আহমেদ যে অভিযোগ করেছেন তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, কারো ব্যর্থতা ঢাকার জন্য ব্যারিস্টার মওদুদ আহমেদ খালেদা জিয়ার বাড়ি মামলা নিয়ে সুপ্রিম কোর্টকে বিতর্কিত করার চেষ্টা করছেন। আদালত আদেশ দেওয়া শুরু করেছেন 11টা বাজার 2-1 মিনিট আগে। 10:55 যদি একটা পিটিশন হলফ করা হয়, সেটা আদালতের সামনে কিভাবে আসলো? হলফ হয় রেজিস্ট্রারের সামনে, রেজিস্ট্রারের থেকে সেটা আবার আদালতের সেকশনে যায়, সেখান থেকে এটা চেম্বার জজের কাছে যায় বা কোনো কোনো সময়ে সরাসরি আদালতে উপস্থাপন করা হয়। এই জিনিসগুলো খালি অযথা মামলাটা শুনানি না করে নানা রকম বিতর্কের সৃষ্টি করার জন্যই উনি এগুলো করেছেন। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের সমালোচনা করে বলেন, আদালত বসার আগে তারা আপিল কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করেন, যার প্রমাণ তাদের কাছে রয়েছে। 3:30 পর্যন্ত উনি অ্যাফিডেভিট করেন নাই, আমাকে বললেন। সুতরাং আমাদের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন যে 10:55 অ্যাফিডেভিট করা হয়েছে। এটা সম্পূর্ণ অসত্য কথা। যেন আমি 3:30টার সময়
আমাদের বিজ্ঞ রেজিস্ট্রেশন সাহেবের সাথে দেখা করেছে সেদিন 3:30টার সময়। আমার সঙ্গে আরেকজন আইনজীবী ছিলেন, ডিআর ছিলেন, উনি টেলিফোনে আরো 2-1 সঙ্গে কথা বলেছেন, সেই সময় উনি সই করেন নাই। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আওয়ামী লীগ অংশের নেতারা এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার বাড়ি মামলা নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদের বক্তব্যকে মিথ্যাচার বলে অভিহিত করেছেন। দেশের সর্বোচ্চ আদালতকে বিতর্কিত করার জন্য মওদুদ আহমেদ এই ধরনের কথা বলছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সরকারি হাসপাতালে রোগীদের কাছ থেকে নেওয়া অর্থ হাসপাতাল কর্মচারীদের মধ্যে বন্টনের সরকারি সিদ্ধান্ত 3 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে এসব হাসপাতালে ইউজার ফি ভবিষ্যতে না বাড়াতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী ও শেখ মোহাম্মদ জাকির হোসেনের সমন্বয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। নাদিরা কিরণের রিপোর্ট। কম খরচে দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়ার কথা থাকলেও অধিকাংশ সময়ই সঠিক সেবা মেলে না বলে অভিযোগ দীর্ঘদিনের। চিকিৎসক, ওষুধ আর যন্ত্রপাতির অভাব দেখিয়ে রোগীদের ঠিকমতো সেবা দেওয়া হয় না বলেও অভিযোগ রয়েছে। এছাড়া বহির্বিভাগ থেকে শুরু করে চিকিৎসার বিভিন্ন ধাপে রোগীদের কাছ থেকে যে ফি আদায় করা হয় তা হাসপাতালের দেখভালের জন্য ব্যয় করার নিয়ম ছিল। তবে গত বছরের 22শে জুলাই রোগীদের কাছ থেকে নেওয়া ইউজার ফি এর 50% চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের মধ্যে বন্টনের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এবং হাসপাতালের সেবা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ একটি রিট আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। যে ইউজার ফি এখন রোগীদের কাছ থেকে আদায় করা হচ্ছে সেটি এই হাসপাতালের কর্মচারীদের মধ্যে বন্টন করার যে সিদ্ধান্ত তার কার্যক্রম 3 মাসের জন্য স্থগিত করেছেন। আদালত এই বিবাদীদের প্রতি 3 সপ্তাহের রুল নিষেধ জারি করেছেন 2টি টার্মে। একটি হলো যে হাসপাতালগুলোতে আমাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, আর একটি হলো সুচিকিৎসা নির্দেশ করার জন্য হাসপাতালগুলো যে ইউজার ফি নেওয়া হচ্ছে সেটি আর বৃদ্ধি না করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না। এছাড়া হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নীতিমালা এবং চিকিৎসা সেবা সরঞ্জামের তালিকা তৈরি করে 4 সপ্তাহের মধ্যে তা দাখিলের নির্দেশ দেয় আদালত। আগামী 3 সপ্তাহের মধ্যে স্বাস্থ্য ও অর্থ সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। নাদিরা কিরণ, এটিএন বাংলা, ঢাকা। দেশের মেয়াদোত্তীর্ণ 269টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ড এটিএম শামসুল হুদা এ তফসিল ঘোষণা করেন। আগামী 12, 13, 17 ও 18 জানুয়ারি 4 দিনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সাথে প্রার্থীদের প্রচারে সব ধরনের মিছিল, মিটিং ও শোডাউন নিষিদ্ধ করেছে কমিশন। বিস্তারিত অনিন্দিতা কামালের রিপোর্টে। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করেন 7টি বিভাগকে 4 ভাগে ভাগ করে এই নির্বাচনটি হবে। রংপুর ও রাজশাহী বিভাগের মোট পৌরসভা 76টি। পৌরসভাসমূহে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 13ই ডিসেম্বর, বাছাইয়ের তারিখ 14 ও 15ই ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 26শে ডিসেম্বর এবং ভোট গ্রহণ 12ই জানুয়ারি। খুলনা ও বরিশাল বিভাগের মোট পৌরসভা 54টি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 15ই ডিসেম্বর, বাছাই 18 ও 19শে ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 27শে ডিসেম্বর এবং ভোট গ্রহণ 13ই জানুয়ারি। ঢাকা বিভাগের মোট পৌরসভা 70টি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 18ই ডিসেম্বর, বাছাই 20 ও 21শে ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 1 জানুয়ারি এবং ভোট গ্রহণ 17ই জানুয়ারি। চট্টগ্রাম ও সিলেট বিভাগের মোট পৌরসভা 69টি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 19শে ডিসেম্বর, বাছাই 22 ও 23শে ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 2রা জানুয়ারি এবং ভোট গ্রহণ 18ই জানুয়ারি। সিইসি আরো বলেন, প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব সঠিকভাবে জানার জন্য প্রত্যেক প্রার্থীকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, নইলে প্রার্থীদের প্রার্থিতা বাতিল করবে কমিশন। মনোনয়নপত্রের সাথে তাকে ওই আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, শাখার নাম তাকে দিতে হবে এবং এই মনোনয়নপত্রের সাথে যদি ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার টাম্বার কেউ না দেন তাহলে কিন্তু মনোনয়নপত্র গ্রহণ করা হবে না। নির্বাচনের সংশ্লিষ্ট যত ব্যয় হবে, আয় ব্যয় সব ওই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে থাকতে হবে। পরবর্তীকালে বললে হবে না যে আমার এই কাছ থেকে এটা নিয়েছি, ওর কাছ থেকে এটা নিয়েছি। সেই সাথে মনোনয়নপত্র দাখিলের সময় কোনো ধরনের শোডাউন করা যাবে না। প্রার্থীর সাথে সর্বোচ্চ 5 জন যাবেন এবং নির্বাচনী প্রচারও হতে হবে সীমিত। পাবলিক মিটিং করা যাবে না।